সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। যত টাকাই লাগুক দেশের ৮০% মানুষকে বিনামূল্যে আনা হবে টিকার আওতায়, সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে করোনা মোকাবিলার ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চান বিরোধী দলীয় এমপিরা। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সরব সংসদ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন অ্যাডভোকেট সম রেজাউল করিম এমপি, মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আমাদের সঙ্গে যুক্ত আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং এম মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বেরিয়ে আসছে করোনার নতুন নতুন হটস্পট। যশোর জেলায় 11 জনের মৃত্যু, সারা দেশে মারা গেছেন 134 জন। অলিতে গলিতে বেড়েছে অকারণে চলাচল, শুধু ঢাকাতেই গ্রেফতার 6 শতাধিক। দেশের 80% মানুষকে বিনামূল্যে টিকা দেয়া হবে, সংসদে প্রধানমন্ত্রী। মডার্না সিনোফার্মের 45 লাখ ডোজে অগ্রাধিকার শিক্ষার্থী ও আগে নিবন্ধনকারীদের। খাগড়াছড়িতে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে ধর্ষণের শিকার কিশোরী, 2 পরিবহন শ্রমিক গ্রেফতার। বরিশালের উজিরপুরে থানায় নারী আসামিকে যৌন হয়রানির অভিযোগ। টানা বৃষ্টি ও উজানের ঢলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি, প্লাবিত নিচু এলাকা। ফেনীতে পানি নামলেও কমেনি ভোগান্তি। এবং ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চল। আতামি শহরে ভূমিধসে 2 জনের মৃত্যু, নিখোঁজ অন্তত 20। ধসে পড়েছে বহু বাড়িঘর, বিদ্যুৎবিহীন কয়েক হাজার মানুষ। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম সরব সংসদ। সংসদের বাজেট অধিবেশনের আজকে ছিল সমাপনী দিন। সমাপনী দিনে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ ছাড়াও বিএনপি এবং জাতীয় পার্টির সংসদ সদস্যরা তারা বেশ কিছু মন্তব্য করেছেন। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে মাননীয় মন্ত্রীর সঙ্গে যুক্ত হতে চাই। মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। আমরা বলছি যে সরব সংসদ, এবং শুরুতে যেমনটি বলছিলাম যে করোনা মোকাবিলায় ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এদের মধ্যে আছেন বিএনপির এমপিরা, আছেন জাতীয় পার্টির এমপিরা। তাদের অনেক অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে, তিনি করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছেন বলে মনে করেন তারা। আপনি কি বলবেন এই ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। জাতীয় সংসদে বিরোধী দলীয় সদস্য যারা থাকেন তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবেন, সেটাই যুক্তিসঙ্গত। তবে সমালোচনার কোনো ক্ষেত্র না থাকলে তো দেওয়ার মতো এটা একটা সমালোচনা। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন, যখন সারা পৃথিবী বিপর্যস্ত, কেউ জানতো না করোনা কি, করোনার রংটা কি, করোনার রূপটা কি, করোনা কি করতে পারে, করোনা কোন পথে আসে, করোনা হলে কি উপসর্গ দেখা যাবে, এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। কিন্তু আমরা তো কেউ প্রস্তুত ছিলাম না যে কি জাতীয় করোনা আসবে, তার সম্পর্কে আমাদের কি করতে হবে। এই অপ্রস্তুত অবস্থার ভিতর থেকেও যতটা সম্ভব তিনি করেছেন। অনেক ক্ষেত্রে কিছু কিছু অনিয়ম দেখা গেছে, যেখানে অনিয়ম সেখানে কিন্তু হাত দেওয়া হয়েছে, যেখানে মাস্ক কেলেঙ্কারি হয়েছে, অন্য কিছু হয়েছে, সেখানে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য অবিশ্বাস্যভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে পরিমাণ ডাক্তার, নার্স নিয়োগ দিয়েছেন, টেকনোলজিস্ট নিয়োগ দিয়েছেন, সম্মুখ যোদ্ধা হিসাবে তাদের জন্য যা কিছু করণীয় সেটা করেছেন। পৃথিবীর অনেক দেশ এখনো, পৃথিবীর প্রায় 80টি দেশে এখনো করোনার ভ্যাকসিন পৌঁছেনি। সেই জায়গায় প্রতিটি জেলা উপজেলায় পর্যন্ত করোনার ভ্যাকসিন পৌঁছে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিকূল অনেক পরিস্থিতির ভিতরে আমাদের বাংলাদেশটাকে বিবেচনায় রেখে তার ভিতর থেকে যেটা করা সম্ভব সেটা সবটুকু করেছে। আমি মনে করি পদত্যাগ করার তো প্রশ্নই ওঠে না, বরং স্বাস্থ্যমন্ত্রীর এই ক্রান্তিকালের ভিতরে তিনি যে দায়িত্ব পালন করতে পেরেছেন, এক্ষেত্রে তাকে প্রশংসা করা উচিত। জি, মাননীয় মন্ত্রী, প্রশংসা করা উচিত বলে আপনি মনে করছেন, কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্যরা বিভিন্ন দলের তারা যে কথাগুলো বলেছেন, আমি যদি আজকে আপনাকে একটু উদ্ধৃত করি। বিরোধী দলের উপনেতা জিএম কাদের বলেছেন যে স্বাস্থ্যমন্ত্রীকে 6-7 বার ফোন দিলেও তিনি ধরেন না, মন্ত্রী সহকারীকে বলার পরেও তিনি ফোন ধরেন না। ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার ব্যাপারে মন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে কোনো সাড়া মেলেনি। বিএনপির সাংসদ হারুনুর রশিদ বলেছেন যে স্বাস্থ্যমন্ত্রী বক্তব্যের মাধ্যমে গোটা হাউসকে অপমান করেছেন। কোন বক্তব্য? স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এমপিদেরকে জেলা হাসপাতালের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলেও তারা দায়িত্ব পালন করেননি। মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির এমপি, তিনি বলছেন যে স্বাস্থ্যমন্ত্রী একদিনও হাসপাতালে গিয়ে দেখেননি, তিনি শুধু জুম মিটিং করেন। 37টি জেলায় অক্সিজেন নেই, 1 বছর মন্ত্রী কি করলেন? মুজিবুল হক চুন্নুর প্রশ্ন।
জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি বলছেন যে বুধবার মাস্ক কেনায় দুর্নীতি হয়েছে বলার পর স্বাস্থ্যমন্ত্রী কোনো মাস্ক কেনা হয়নি বলে দাবি করেন। অথচ রুস্তম আলী ফরাজির তথ্য যে স্বাস্থ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটিতে বলেছেন যে সার্জিক্যাল মাস্ক কেনা হয়েছে একটি ৩৫৬ টাকায়। মন্ত্রী কেন এই সত্য জিনিসটা এড়িয়ে গেলেন? এগুলো হচ্ছে মাননীয় সংসদ সদস্যদের প্রশ্ন এবং এই সব প্রেক্ষাপটেই তারা পদত্যাগ দাবি করছেন। মাননীয় মন্ত্রী শুনছেন? শোনা যাচ্ছে? নেটওয়ার্ক জি প্রবলেম কিনা? জি মাননীয় মন্ত্রী, আমার প্রশ্নগুলো শুনেছেন আপনি? আমি বলছি যে কিছু আমি আপনার প্রশ্ন শুনেছি। জি এই যে অভিযোগগুলো এসেছে, এই অভিযোগ সবগুলো সর্বভাবে আমরা উড়িয়ে দিতে পারবো না। কিন্তু করোনাকালীন সময়ে মন্ত্রীকে কিন্তু প্রতিনিয়ত অনেক ব্যস্ত থাকতে হয়। তারপরেও একজন মাননীয় সংসদ সদস্য বা বিরোধী দলীয় উপনেতার টেলিফোন এলে তিনি অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তাকে ইনফর্ম করলে তাকে টেলিফোন ব্যাক করা উচিত। আমি মনে করি এ জাতীয় অনেক ব্যস্ততার ভিতরে অনেক সময় হয়তো টেলিফোন ব্যাক করা কঠিন হয়ে যায়, কিন্তু তারপর আমাদের করা উচিত, কারণ শেখ হাসিনা সরকার জনগণের কাছে দায়বদ্ধ। জনগণেরই একটি অংশ বিরোধী দল, তাদের কোনো কর্মকর্তা, বিরোধী দলীয় নেতা বা উপনেতা অথবা যে কোনো সংসদ সদস্য ফোন করলে সেটা ধরা উচিত। আর তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের বিষয়টি আসলে সবাই কিন্তু একই ভাষায় কথা বলতে পারে না। এই যে রুমেল, আপনি যে ভাষায় কথা বলেন, আমি যে ভাষায় কথা বলি, আমাদের এই যে সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম আছেন, ওনার ভাষা কিন্তু একরকম না। আমাদের সিনিয়র একজন বিএনপি নেতা জয়নুল আবেদিন আছেন, তার ভাষা কিন্তু একই রকম না। সবার ভাষার বহিঃপ্রকাশটা একই রকম হয় না। কিন্তু মাননীয় মন্ত্রী তিনি সজ্জন মানুষ, তিনি চেষ্টা করেন সবাইকে রেসপন্স করতে। কত লেখালেখি হয়, তিনি তো সেই লেখালেখিতে রিয়্যাক্ট করেন না। এই রিয়্যাক্ট না করে তার উপর তিনি অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করেন। অনেক ত্রুটি আছে, সেই ত্রুটিগুলোকে আমরা ধরে সেগুলো যাতে আর ত্রুটি না থাকে সেগুলো সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জি মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন একটু। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন আমাদের সঙ্গে যুক্ত আছেন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। আমরা শুরু করেছিলাম যে আজকের আলোচনার শিরোনাম সরব সংসদ। আজকে জাতীয় সংসদে বিরোধী দলের এমপিরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এই প্রেক্ষাপটে আমাদের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম বলছেন যে পদত্যাগ করার কোনো ক্ষেত্র নাই, মানে পদত্যাগ দাবির কোনো ক্ষেত্র নাই, বরং স্বাস্থ্যমন্ত্রী যেসব কাজ করেছেন করোনা মোকাবেলায় সেটি প্রশংসার যোগ্য। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার ভাই রেজাউল করিমকে, মঞ্জুর হক। সে অনেক ভাই অনেক ভালো বলেন, সবাই খুব ভালো বলেন। আমার ভাই মন্ত্রী, তাকে এইটা সাপোর্ট করা ছাড়া আর কোনো পথ আছে বলে আমি অন্তত মনে করি না। তার কারণ সাদাকে সরকারি দলে থাকলে সাদাকে সাদা, কালাকে কালা, এইটা বলাটা তাদের জন্য খুব ডিফিকাল্ট। তার কারণ আজকে দেখেন, আমরা একটা খুব বিপদের মধ্যে আছি। এমন বিপদ আমরা কখনো ফেস করি নাই। আমরাই না, শুধু সারা পৃথিবী একটা কঠিন অবস্থার মধ্যে আছে। আজকে আমেরিকার মতো কান্ট্রি, যেখানে আপনার লাশের পর লাশ পড়ে থাকতো, আজকে সেখানে তারা কন্ট্রোল করে ফেলেছে। আজকে বহু জায়গায় আপনার কন্ট্রোল হয়ে গেছে। আমরা কি জানতাম না? আমরা কি বুঝতাম না? এবং এই স্বাস্থ্যমন্ত্রী সাহেব, তিনি কি জানতেন না যে এই কোভিড আমাদেরকে এমন ভাবে ধরবে যেখান থেকে আমাদের বের হওয়া খুব কঠিন অবস্থা হয়ে যাবে। কিন্তু তিনি না জানলেও যারা জানে তাদের কাছে জানার চেষ্টা করেন নাই। এবং চেষ্টা করেন নাই বলেই এতদিন এই যে আপনার যে ভ্যাকসিন, যেটা এই কোভিড থেকে সুরক্ষার একমাত্র জায়গা, সেটার তিনি কোনো ব্যবস্থা করতে পারেন নাই। এই যে পারেন নাই, এই সমস্ত, শুধু এইটাই না, আপনার সব সময় কিন্তু আমাদের বিভিন্ন এক্সপার্টরা বলেছেন যে আর কিছু না পারেন অন্তত অক্সিজেনের ব্যবস্থা করে রাখেন, যাতে আমাদের দেশের মানুষগুলোকে বাঁচানো যায়। আপনি দেখেন আজকে খুলনাতে কতজন মারা গিয়েছে, সেখানে কি জন্য মারা গিয়েছে? অর্থাৎ অক্সিজেনের অভাবে মারা গেছে। আপনি আইসিইউ দিতে না পারেন, অন্তত অক্সিজেন তো দেবেন। সেই ব্যবস্থাটাও এই স্বাস্থ্যমন্ত্রী সাহেব করতে পারেন নাই। তার কি অভিজ্ঞতা, বা কি অভিজ্ঞতা নিয়ে তিনি এই এত বড় আপনার দুর্যোগকে মোকাবিলা করছেন, আমি বুঝতে পারতেছি না। তো সেই জন্যই পার্লামেন্টে এই যে পার্লামেন্টের সদস্যরা যে আলোচনা
করছেন যে এই ধরনের স্বাস্থ্যমন্ত্রী, আপনি দেখেন আজকে ২ বছরের মতো হয়ে গেল। এই স্বাস্থ্যমন্ত্রীর এফিসিয়েন্সি কিছু দেখাতে পারেন নাই। যে কারণে আপনার ফরেন মিনিস্টারকে বলতে হয়েছে যে আমরা শুধু আশ্বাসই পাচ্ছি, আমাদেরকে মুলা ঝুলানো হচ্ছে। আমরা কিছুই পাচ্ছি না। তো কিন্তু এই অবস্থার অ্যাডভোকেট মধ্যে জয়নুল আবেদিন, আপনি এফিসিয়েন্সির কথা বলছেন, আজকেও কিন্তু ৪৫ লাখ টিকা এসেছে। তো এই ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী কি কিছু নম্বর পাবেন না? হ্যাঁ, এইটা আসলে আমি বলি যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জি। তিনি একাই এই সমস্ত কাজকর্মগুলো করছেন হুম। এবং তিনিই বলছেন, একমাত্র মানুষকে আশ্বস্ত করতেছেন যে প্রত্যেকটা লোক ভ্যাকসিন পাবে এবং তার নিজের হস্তক্ষেপের ফলেই আজকে আপনি যে এই যে আপনার যে ৪৫ লাখ যে এসছে, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার হস্তক্ষেপের ফলেই কিন্তু আসছে। স্বাস্থ্যমন্ত্রীর কোনো বা এখানে কোনো ভূমিকা এবং ইফেক্টিভ ভূমিকা আছে বলে অন্তত আমি মনে করি না। মঞ্জু ভাই কি বলবেন আমি জানি না। তবে আমার ধারণা যে এই স্বাস্থ্যমন্ত্রী দিয়ে আপনার এই যে কোভিড যে যেভাবে স্প্রেড করছে, আজকেও আপনি দেখেন আজকে কতজন মারা গিয়েছে, কতজন এফেক্ট হয়েছে। এইটা আজ এই যে আপনার লকডাউন চলছে, আমাদের দেশের মানুষগুলো কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু খুব ধনী মানুষ না, গরিব মানুষ। এই গরিব মানুষেরা ঘরের মধ্যে বসে থেকে লকডাউন করছে। আমি সবসময় বলি আমাদের দেশের মানুষগুলো, সাধারণ মানুষগুলো অত্যন্ত ভালো মানুষ। এই দেখেন আজকে যে কতগুলো গাড়ি বেরিয়েছে, অর্থাৎ এই গাড়িওয়ালারা, অর্থাৎ এই যারা এই ধনী প্রকৃতির লোক, তারা ঘরে বসে থাকে না। তাইলে পরে এই যে সাধারণ মানুষগুলো আমাদের এই দেশে যাদের পেটে ভাত নাই, তারা ঘরের মধ্যে অনেকেই পেটে পাথর বেঁধে বসে আছে। সেই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এবং আমরা তাদের ঘরে ঘরে যে খাদ্য পৌঁছে দেওয়া যে দরকার, সেটাও কিন্তু আমরা করছি না। এবং যদিও আহ্বান জানাচ্ছে প্রধানমন্ত্রী যে মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দাও, কিন্তু আপনার এই যে কি বলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে গণপ্রতিনিধিরা বলেন, তারা কিছুই করছে না। জি, আর এই আপনাকে সমস্ত অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হব, একটু মঞ্জু ভাইকে শুনতে চাই। মঞ্জু ভাই, আপনি শুনছিলেন যে আমাদের মাননীয় মন্ত্রী বলছেন যে স্বাস্থ্যমন্ত্রী যেসব কাজ করেছেন পদত্যাগ দাবির কোনো ক্ষেত্রই নেই, বরং প্রশংসার যোগ্য। আর বিএনপির ভাইস চেয়ারম্যান মনে করেন যে স্বাস্থ্যমন্ত্রীর আসলে প্রশংসা করার মতো কিছুই নেই, সম্পূর্ণভাবে ব্যর্থ। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলতে চাই যে জয়নাল ভাইয়ের প্রায় অধিকাংশ কথার সাথে আমি একমত এবং ওনাকে অভিনন্দন জানাই এবং ওনার দলকে ধন্যবাদ জানাই। আপনার শিরোনামের মধ্যে যেটা বলেছেন সরব জাতীয় সংসদ, তার মানে হচ্ছে জয়নাল ভাই আজকে গণমাধ্যমে সরব এবং তার দলের যারা নির্বাচিত সংসদ সদস্য তারা জাতীয় সংসদে সরব। জনপ্রতিনিধিরা হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করেন জাতীয় সংসদে। গণমাধ্যম কর্মী হিসাবে গত কয়েকদিন ধরে জাতীয় সংসদ দেখে আমরা আপ্লুত হচ্ছি, আশান্বিত হচ্ছি যে প্রতিদিন প্রত্যেকটা ইস্যু নিয়ে যেভাবে জাতীয় সংসদের সংসদ সদস্যরা সক্রিয়, তাতে আমি নিশ্চিত যে জনগণের প্রত্যেকটি আকাঙ্ক্ষা মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের মন্ত্রীবর্গের দৃষ্টি আকর্ষণ করা হবে এবং আমাদের ছোট ছোট যে ব্যত্যয়গুলো আছে, আমাদের ছোট বড় যে ধরনের অসঙ্গতি আছে, সবগুলো অসঙ্গতি দূর করা হবে। ওনার সাথে আমি এই জন্য একমত হচ্ছি, ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি একটু অ্যাড করতে চাই। জয়নাল ভাইদের কাছ থেকে শেখা, একটা গ্লাসে পানি থাকলে, অর্ধেক পানি থাকলে আপনি অর্ধেক ভরাও বলতে পারেন, অর্ধেক খালিও বলতে পারেন। ফলে আমি জয়নাল ভাইয়ের বক্তব্য মাননীয় মন্ত্রীর বক্তব্যে কোনো তফাৎ দেখি না। মাননীয় মন্ত্রী বলছেন গ্লাসটা অর্ধেক ভরা, আর মাননীয় আমাদের বিজ্ঞ আইনজীবী জয়নাল ভাই বলছেন গ্লাসটা অর্ধেক খালি। আমরা জনগণ চাই গ্লাসটা পুরো হতে, অর্থাৎ সকল সংকটের সমাধান। ফলে আমাদের জন্য দুটাই কাঙ্ক্ষিত, দুটাই আশার সংবাদ। এই কথা বলে আমি বলতে চাই আজকের তথ্য হচ্ছে, রুমেল আপনি নিজেও জানেন আমাদের অনেকগুলো অসঙ্গতি আছে, স্বাস্থ্যের অসঙ্গতির ফিরিস্তি আমি আপনাকে দেব। তার আগে দুইটা অন্তত যেটা আপনি বললেন যে 24 ঘন্টার মধ্যে 45 লাখ ভ্যাকসিন এসছে, যেটা আমরা অন্ধকারে ছিলাম। আপনি এটাও নিশ্চিত যে আজকে এই মুহূর্তে আমি দেখছিলাম ওয়ার্ল্ডোমিটারের যে র্যাঙ্কিং আছে, তাতে করোনার অবস্থা অনুযায়ী বাংলাদেশের র্যাঙ্কিং 30 নম্বরে, অবনতির খারাপ অবস্থার দিক থেকে। আমাদের উপরে দেশগুলো আছে জার্মান, রাশিয়া, স্পেন।
তাদের অর্থনৈতিক সক্ষমতা, তাদের কারিগরি সক্ষমতা, তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা কি আমাদের চেয়ে কম? এবং তার উপরে কিন্তু এখনো মানে অনেকগুলো উন্নত দেশ আছে। এটা বলে আমি আত্মতুষ্টিতে ভুগতে চাই না। তার সাথে আমি বলতে চাই আজকে পর্যন্ত আমাদের টোটাল নিহতের সংখ্যা 2000-এর কম, 1700-র মতো। আপনি জানেন যে আমাদের পাশের দেশে ভারতে প্রতিদিন 4000 মৃত্যুর রেকর্ড হয়েছে। সবচেয়ে উন্নত দেশ বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন 4000 লোক মারা গেছে, এই রেকর্ড অতিক্রম করে এসছে। এখন তারা ভ্যাকসিন দিয়েছেন, জয়নাল ভাইয়ের সাথে আমি একমত। তাদের যে অর্থনৈতিক কাঠামো, তাদের যে অর্থনৈতিক সক্ষমতা, তাতে তারা ভ্যাকসিন উৎপাদন করতে পারে, কিনতে পারে এবং প্রত্যেকে ভ্যাকসিন দিয়ে তাদের 70% মানুষকে ভ্যাকসিন নিশ্চিত করেছেন। আমরা যেদিন থেকে ভ্যাকসিন দেওয়া শুরু করেছি পৃথিবীর 130টা দেশে একটি ভ্যাকসিনও পাওয়া যায় না, আমরা তখন কিন্তু গণভ্যাকসিন শুরু হয়েছে। তারপরে ভারতের পরিস্থিতির কারণে আমরা ভ্যাকসিন পাইনি, এখন আবার শুরু হয়েছে। আমরা আশাবাদী হতে চাই। জয়নাল ভাইয়ের সাথে এই জায়গায় আমি একমত যে মাননীয় প্রধানমন্ত্রীর একেবারে নেতৃত্বে, উনি বলতে গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ধরনের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের সকল মন্ত্রণালয় এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে কাজ করছে। আমার কাছে অন্তত গণমাধ্যম সাংবাদিক হিসাবে এটুকু দৃশ্যমান হয়। ফলে মাননীয় মন্ত্রী আমাকে যদি আমি ভুল বলে থাকি কারেক্ট করবেন। অর্থাৎ দেশে যখন দুর্যোগ চলে, স্বাস্থ্যের দুর্যোগ, সরকারের সকল মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়কে সহযোগিতা করে। ফলে যদি কৃতিত্ব বলি, কেবলমাত্র প্রধানমন্ত্রী বলবো না, তার সকল মন্ত্রী পরিষদের। আবার ব্যর্থতা বললে মন্ত্রী পরিষদ পুরোটাই বলতে হবে। কিন্তু এই জায়গায় বলে আমি এটুকু অ্যাড করতে চাই যে আমরা এখন পর্যন্ত এই যে 17 কোটি মানুষের বাংলাদেশে যে পরিমাণ ভ্যাকসিন দিয়েছি, যে মৃত্যুর সংখ্যা, যে শনাক্তের সংখ্যা পৃথিবীর সাথে যদি তুলনা করি, খুব হতাশার এরকম না। কিন্তু হতাশার জায়গা কোনটা আমি বলি, এই জায়গায় আমি আরেকটু অ্যাড করি জয়নাল ভাইয়ের সাথে, ওনার হতাশার সাথে। আমরা গত 1.5 বছর হয়ে গেল করোনা, এখন পর্যন্ত 37টা জেলায় কেন একটিও আইসিইউ নাই? এই প্রশ্ন তো আমি সাংবাদিক হিসেবে না, নাগরিক হিসেবে আমার জাগে। আমি কিছুদিন আগে কুষ্টিয়া গিয়েছিলাম, সেখানে অনেক প্রভাবশালী নেতা মন্ত্রীরা আছেন, সেখানে হাসপাতাল আছে, একটু আইসিইউ নাই। গত 1.5 বছরের মধ্যে এগুলো কিন্তু করা দরকার ছিল। গত 1.5 বছরের মধ্যে এইটুকু নিশ্চিত করা ছিল যে আমাদের আইসিইউ না দিতে পারি, ওই যে অক্সিজেন যাতে নিশ্চিত করা প্রত্যেকটি জেলা সদরে। আমরা জানি রাজশাহী থেকে শুরু হয়েছে, আজকে খুলনা যশোর অবস্থা অত্যন্ত মর্মন্তুদ। সেখান থেকে রোগীকে সদর হাসপাতালে, বিভাগীয় হাসপাতালে আনতে আনতে পথে লোক মারা যায়। এই জায়গাটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারতাম। গত 12 বছরে আমাদের অবকাঠামোগত উন্নত যা হয়েছে, তার সাথে পাল্লা দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা আরো নিবিড় করা যেতে পারতো। কিন্তু এই জায়গায় আমি আবার বলবো, বাংলাদেশে মাননীয় মন্ত্রী আমাকে কারেক্ট করবেন যদি ভুল বলি, বাংলাদেশের 50 বছরে প্রত্যেকটি মন্ত্রণালয়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় বলে বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে এসছে। সেখানে এত বেশি জঞ্জাল ছিল, আগে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজির নাম শুনলে সমস্ত মন্ত্রণালয়, মানে গণমাধ্যম তো দূরের কথা, কেউ তার টিকিটেও নাগাল পেতেন না। এখন কিন্তু আমরা প্রশ্ন করতে পারি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি, মন্ত্রী প্রত্যেকে গণমাধ্যমের কাছাকাছি এসে এইটা কেন হলো না, এটা কেন হলো না, এটা কেন হলো না, এই প্রশ্ন করতে পারি। সংসদে সংসদ সদস্যরা প্রশ্ন করছেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে জয়নাল ভাইও চেনেন, মাননীয় মন্ত্রী চেনেন, আপনি চেনেন, আমিও খানিকটা চিনি গণমাধ্যমের সুবাদে। উনি কিন্তু ওনার এখন যে দায়িত্ব, আমি বিশ্বাস করি 24 ঘন্টার মধ্যে উনি যতক্ষণ জাগ্রত থাকেন ততক্ষণই তাকে এই হতাশা, এই সমস্যার সমাধানে ব্যস্ত থাকতে হয়। তারপরও আমি মনে করি সংসদে একজন সম্মানিত বিরোধী দলীয় নেতা, উপনেতা, যিনি যে অভিযোগটি করেছেন, মাননীয় মন্ত্রী বলেছেন যত ব্যস্তই থাকো জনপ্রতিনিধির প্রশ্নের উত্তর দেবার সুযোগ আপনাকে খুঁজে বের করতেই হবে। যত ব্যস্ততাই থাকো মানুষের যে সংকটগুলো জনপ্রতিনিধিরা তুলে ধরছেন সেটাকে আপনি অ্যাড্রেস করতে হবে। যেই সংসদে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, যেই সংসদে অধিকাংশ মন্ত্রী ছিলেন, সেখানে আমি আশা করছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যদি থাকতেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে জনগণের কাছে যে জবাবদিহিতা এটা নিশ্চিত হতো। ফলে আমি হতাশান্বিত নই, আমি আশাবাদী মানুষ। আমি মনে করি জয়নাল ভাইদের যে এই যে খুঁটিনাটি সমস্যাগুলো তুলে ধরা, মাননীয় মন্ত্রীদের সামনে এই সমস্যাগুলো এগিয়ে দেওয়া, আমি মনে করি আগামী দিনে আমাদের জীবন রক্ষার জন্য, স্বাস্থ্য ব্যবস্থাকে আরো নিশ্চিত করার জন্য এই বিষয়গুলো কাজ করবে। জি, অনেক ধন্যবাদ মঞ্জু আপনাকে। মাননীয় মন্ত্রী, আমাদের কাছে যে তথ্য যে 37 জেলায় আইসিইউ বেড নেই ইত্যাদি, আবার বগুড়ার সংসদ সদস্য বিএনপি দলীয় জিএম সিরাজ আজকে সংসদে তথ্য দিচ্ছেন যে তার এলাকায় কোভিডের জন্য নির্ধারিত 250 বেডের মোহাম্মদ আলী হাসপাতাল, যেখানে আপনার আইসিইউ বেড আছে 8টি, কিন্তু হাই ফ্লো নোজাল ক্যানেল আছে মাত্র 2টি, যার কারণে বাকি যে
6টি আইসিইউ বেড, সেগুলো কোনো কাজেই লাগছে না। তার মানে আইসিইউ নেই যেরকম একটি ব্যাপার, আবার আইসিইউ থাকলে পরেও সে আইসিইউতে অক্সিজেন সংযোগ নেই। সবকিছু মিলে এই সংকটগুলো আমরা কবে কাটাবো? 1.5 বছর হয়ে গেল সংক্রমণের। দেখেন, আসলে আইসিইউ কিন্তু মূল কথা না। মূল কথাটা হচ্ছে অক্সিজেন সমস্যা হলে তাকে যাতে সর্বোচ্চ প্রেসার সহ অক্সিজেনটা সরবরাহ করা যায় সে জাতীয় চিকিৎসা ব্যবস্থা থাকতে হবে। এই পরিকল্পনার অংশ হিসাবে কিন্তু আমাদের প্রতিটি জেলা শহরে এই জাতীয় হাইফ্লো অক্সিজেনের যে চিকিৎসা ব্যবস্থা এটা নেওয়া হয়েছে। আমার নিজ জেলা পিরোজপুরে আমি দেখেছি করা হয়েছে, অন্যান্য জেলায়। কিন্তু রুমেল, একটা জিনিস কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এই জাতীয় চিকিৎসা সামগ্রী যে সকল দেশ তৈরি করে, যেখান থেকে আনতে হয়, এটা তো আমাদের দেশ তৈরি হয় না। সেই সকল দেশের অধিকাংশ দেশ কিন্তু করোনার দ্বারা বিপর্যস্ত। তাদের সঙ্গে আমাদের নৌপথ, বিমানপথ, সকল প্রকারের যোগাযোগ ব্যবস্থা কিন্তু অধিকাংশ সময় বন্ধ থাকে। উপরন্তু যেখান থেকে এই ম্যাটেরিয়াল গুলো তৈরি হয়, প্রোডাকশন হয়, সে সকল অনেক ইন্ডাস্ট্রিও কিন্তু বন্ধ। এটা কিন্তু এইরকম বিষয় না যে কারোর কাছ থেকে আমরা ধান নিয়ে আসলাম, চাল নিয়ে আসলাম। আইসিইউর জন্য যে সকল মেডিকেল ইনস্ট্রুমেন্ট আনতে হয়, সেই ইনস্ট্রুমেন্ট প্রোডাকশনের জন্য অর্ডার দিতে হয়, ওই কোম্পানির তৈরি করতে হয়। এটা সবাই অটোমেটিক্যালি তৈরি করে রাখে না। কিন্তু যেসব উন্নত দেশে এটা তৈরি হতো, সেই দেশগুলো আপনি আমেরিকার দিকে তাকাই দেখেন, আমেরিকা, ইংল্যান্ড সহ অন্যান্য যে সকল দেশ, সেই সব জার্মানি, জাপান, সেই সকল দেশ কিন্তু নিজেরাই বিপর্যস্ত অবস্থায় এমন পর্যায়ে পড়েছে যে তারা অন্যকে সাহায্য করবে কি, নিজেরাই টিকতে পারতেছে না। তারপরে আমাদের প্রতিটি জেলা শহরে হাইফ্লো অক্সিজেন ট্রিটমেন্ট সহ যাতে বেডের ব্যবস্থা করা হয়, এটা করা হচ্ছে এবং এটা কিন্তু অনেকটা এগিয়েছে। আমাদের যে পরিমাণটা ছিল সেই পরিমাণ থেকে, আমি এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্সটা আমার কাছে জাস্ট হাতে নেই, আমি দেখাতে পারতাম যে বিশাল পরিমাণে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। একজন সংসদ সদস্য বগুড়ার কথা বলছেন, বগুড়ার এই বিষয়টা সম্পর্কে আমার ধারণা নাই, কাজে আমার মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু অন্য অধিকাংশ আজকে আবার আদালত নির্দেশনা দিয়েছেন যে বগুড়ার এই হাসপাতালে হাইপোনোজাল ক্যানালা সরবরাহ করার জন্য আদালত আজকে আবার একটি নির্দেশনা দিয়েছেন। এই মোহাম্মদ আলী হাসপাতালে আদালত না, আদালত দিতে পারে। আদালতের কাছে যদি কেউ বলে যে এই হসপিটালটা এগুলো নাই দিতে হবে, আদালত তো সামগ্রিক বিষয়টা দেখার জন্য সংবিধানের 102 অনুচ্ছেদ অনুসারে ডাইরেক্টিভ দিতেই পারে। কিন্তু বাস্তবতাটা যদি আদালত জানেন যে কিভাবে সরকার চেষ্টা করতেছে, এটা তো এমন নয় যে একটা জেলায় মহামারী দেখা দিয়েছে, এটা জেলায়, উপজেলায়, গ্রাম গঞ্জে, শহরে, নগরে, সর্বত্র সেই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করার জন্য কি প্রাণপণ চেষ্টা করা হচ্ছে, এটাকেও কিন্তু অনুধাবন করতে হবে। এই জায়গায় যদি আপনি, আমি বা আদালতের বিচারক বা বিরোধী দলীয় যে সংসদ সদস্যরা, ওরা এখানে থাকতাম, তাহলে কি অবস্থা, কতটা আমরা করতে পারতাম। যেটা বললাম যে ভারত আমাকে অক্সিজেন দেওয়ার, আমাকে ভ্যাকসিন দেওয়ার কথা, সে নিজেই তার নাগরিককে বাঁচাতে পারতেছে না। সে সময় তো তার নিজের মানুষকে বাঁচাবার জন্য তাকে তৎপর হতে হয়েছে। সারা দুনিয়ায় কিন্তু সেই অবস্থা। কাজে আমরা চেষ্টা করছি তা না, একেবারে সবকিছু পেরে ফেলছি তাও না, কিন্তু যে পরিমাণ আইসিইউর সংখ্যা বাড়ানো হয়েছে ঢাকায় এবং ঢাকার বাইরে, এটা কল্পনাতীত ছিল। যে পরিমাণ ডাক্তার নিয়োগ করা হয়েছে, যে পরিমাণ নার্স নিয়োগ করা হয়েছে, টেকনোলজিস্ট নিয়োগ করা হয়েছে, হাইফ্লো অক্সিজেন সিলিন্ডার সবখানে সরবরাহ করা হচ্ছে, এর চেয়ে বেশি বাস্তবতায় কতটা করা সম্ভব ছিল? এখানে যদি এখানে আমি একটা তথ্য দিতে চাই আপনাকে। আপনি যেহেতু ডাক্তার, নার্সের কথা বলছিলেন, টেকনিশিয়ানের কথা বলছিলেন, এই 2020 সালে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে টেকনোলজিস্ট এবং টেকনিশিয়ানদের পরীক্ষা নেওয়া হয়েছে, লিখিত এবং ভাইবা শেষে 1 বছর হয়ে গেছে, তাদেরকে এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। এদিকে আমাদের কাছে তথ্য, আমাদের খুলনাতে যিনি কাজ করেন, আমাদের সময় টেলিভিশনের রিপোর্টার, তিনি জানাচ্ছেন আমাদেরকে খুলনাতে যে হাসপাতালটি করোনা চিকিৎসার জন্য, সেই হাসপাতালে অক্সিজেন লাগানোর জন্য টেকনিশিয়ান মাত্র 1 জন। 4 তলা হাসপাতালের উপর থেকে নিচ পর্যন্ত উঠানামা করতে করতে তার জীবন শেষ। তো এই টেকনিশিয়ান কিংবা অন্যান্য সাপোর্টিভ স্টাফ যেগুলো চিকিৎসার জন্য দরকার, সেগুলো কেন বাড়াচ্ছি না? ডাক্তার, নার্স বাড়িয়েছি আমরা। না না, এই জায়গায় একটু ভুল ধারণা আছে, এটা মেডিকেল টার্মস তো, ভুল ধারণা আছে। হসপিটালে হাইফ্লো অক্সিজেন ইনস্ট্রুমেন্ট লাগাবার জন্য যে মেকানিক লাগে, সেই মেকানিকটা কিন্তু ডিফারেন্ট জিনিস। আর টেকনিশিয়ান যেটা, সেটা হলো বিভিন্ন সাবজেক্টের উপর টেকনোলজিস্ট যারা হয়েছে তারা।
না সেইটি শোনেন, এটা কিন্তু সবখানে থাকে না। দেখেন একটা হসপিটালে চিকিৎসায় যখন যাবেন, সার্জারির জন্য যাবেন, সেখানে কিন্তু বসে থাকতে হয় যে অ্যানেস্থেসিয়া ডাক্তার কখন আসবে। কারণ অ্যানেস্থেসিয়ার উপরে অনেকেই পড়াশোনা করতে চান না। তিনি মনে করেন ডাক্তার অপারেশন করে পাবেন এই টাকাটা, আর আমি অজ্ঞান করব, আমাকে দিয়ে দেবে 200 বা 400 টাকা। এই সাবজেক্ট অনেকে পড়াশোনা করে না। কাজে আমাদের কিন্তু রাতারাতি সবকিছু তৈরি করা সম্ভব হচ্ছে না। আর আপনি যে ইন্টারভিউটার কথা বলছেন, এই ক্ষেত্রে আপনাকে আমি একটু সংশোধনী আনি যে অ্যাডহক ভিত্তিতে লোক নিয়োগের জন্য পরিকল্পনা হয়েছিল, সেখানে কিন্তু বিশাল সংখ্যক টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়া হয় না এই যে তথ্যটা আপনার কাছে, এই তথ্যটা সঠিক না। আমি নিশ্চিত করে বলছি অনেক টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। যে মাননীয় মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আরো পরীক্ষা নিয়ে সেগুলো এখনো পর্যন্ত হয়নি। হয়েছে যেরকম সেটি ঠিক, আবার একটি অংশ হয়নি সেটিও ঠিক। আপনি একটা জিনিস শোনেন, আমার মন্ত্রণালয়ের 85টা পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিছি, 1,10,000 লোক আবেদন করছে। এদের পরীক্ষাটা আমি কোথায় নেব এটা বলেন? ঢাকায় ইউনিভার্সিটির সাথে কন্ট্রাক্ট করছি, তারা প্রথম রাজি হয়ে পরে বলছে নিব না। এখন যদি ওরা বলে আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, ইন্টারভিউ নেয় না, একটা বাস্তবতাও কিন্তু এখানে আছে। বাস্তবতা মাননীয় মন্ত্রী, এখানে কিন্তু লিখিত এবং ভাইবা দুটি শেষ, শুধুমাত্র আপনি হচ্ছে নিয়োগপত্র ইস্যু করবেন এখন। না, নিয়োগপত্র কিন্তু ভাইবার পরেই শুধু নিয়োগপত্র ইস্যু। আপনি যেটা বললেন, আমি একেবারে এক্সাক্ট রিপ্লাই দিতে পারছি না। এই বিষয়টা আমি জেনে কথা বলতে পারবো। তো আমার জানা মতে অনেক জায়গায় টেকনোলজিস্ট, সিস্টার্স, ডক্টর এবং প্রাইভেট হসপিটাল গুলোকে কিন্তু, আপনি খুলনার কথা বলছেন, খুলনার আমি একটা তথ্য দেই, খুলনায় প্রায় সকল হসপিটাল গুলোকে কোভিড হসপিটালে রূপান্তরিত করা হয়েছে। সেখানে এখন পেশেন্টরা যত প্রকার ট্রিটমেন্ট নেওয়া ছিল তার বাইরে কোভিডটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আবার কোভিডের পেশেন্ট কখন হার্ট অ্যাটাক হয়ে আসতেছে, তাকেও কিন্তু ট্রিটমেন্ট দিতে হচ্ছে। কেউ সার্জারির জন্য আসছে, তাকেও ট্রিটমেন্ট দিতে হচ্ছে। একসঙ্গে কিন্তু সকল সমস্যাকেই কাঁধে নিয়ে এগোতে হচ্ছে। কাজে পরিস্থিতিটাকেও কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে। জি, অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কথা শুনতে চাই আবারও। এর আগে আপনি যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করতে চাই। আমাদের যেরকম কিছু কিছু জায়গায় সমস্যা এখনো রয়ে গেছে, কিন্তু চেষ্টাটা আন্তরিকভাবে এবং সর্বোচ্চভাবেই করা হচ্ছে, সেটি হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রীর দাবি। মাননীয় মন্ত্রী যদি আজকে আমার জায়গায় থাকতো তাইলে হয়তো, বা মঞ্জু ভাইয়ের জায়গায় থাকতো তাইলে হয়তো এইভাবে বলতেন না। তার কারণ আমি সবসময় বলি, সরকারে থাকলে একটা চোখ সাধারণত ব্লাইন্ড থাকে। তো কাজেই মাননীয় মন্ত্রীর চোখে এটা ধরা পড়বে না। আপনি গতকালকে রিপোর্টেও দেখবেন, খুলনাতে বলেছে যে তাদের এই যে আইসিইউ বেড বলেন আর এই অক্সিজেন বলেন, এগুলো আপনার সংকট। আমরা বলি যে এই কি বলে বর্ডার এলাকার মানুষগুলো এফেক্টেড বেশি। তার কারণ হলো যে ইন্ডিয়ার ভেরিয়েন্টটা আমাদের এখানে আক্রমণ করেছে। তো সাতক্ষীরা ওই অঞ্চলটা থেকে, যে খুলনা বিভাগটা হলো সাতক্ষীরার অঞ্চলে, এবং সেখানে যে দৃষ্টি দেওয়া দরকার, আপনি নিজেই বললেন যে সেখানে একজন মাত্র টেকনিশিয়ান আছে, আর মাননীয় মন্ত্রী বললেন যে না, কোনো কিছুর অভাব নাই। মানে এই হলো আমাদের অবস্থা। মাননীয় মন্ত্রী কিন্তু এই কথাটাও বলছেন যে যেসব সরঞ্জাম আমাদের লাগে বেশিরভাগ তো বিদেশ থেকে আনতে হয়। এখন তো পুরো পৃথিবী আক্রান্ত, সবার অবস্থায় জেরবার। এই যে পরিস্থিতিটা, এটিও তো আমাদেরকে আমলে নিতে হবে। রুবেল, ওই জন্যই আমি বলছি যে আইসিইউ বেড এগুলো আপনি বিদেশ থেকে আনবেন, কিন্তু অক্সিজেন কিন্তু আমাদের দেশে অনেকগুলো কোম্পানি আছে, তারা নিজেরা তৈরি করে। এবং সেখানে তাদেরকে যদি আমরা সাবসিডি দিয়ে যদি আমরা অক্সিজেন তৈরি করতে যদি দিতাম, এবং এইটা হচ্ছে কি আমাদের দূরদর্শিতার অভাব। এই যে দূরদর্শিতা না থাকার কারণটাই হচ্ছে আজকে যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে এই কারণে। তার কারণ এই স্বাস্থ্যমন্ত্রী বা অনেক আজকে না, তো গত 2 বছর পর্যন্ত তার দায়িত্ব পালন করছেন। তার তো এই সম্বন্ধে নিজে না জানলেও আপনার যারা এক্সপার্ট লোক, তাদের কাছ থেকে তার অভিজ্ঞতা নেওয়া দরকার ছিল, যে আমাদের এই যে পার্শ্ববর্তী কান্ট্রিতে যে মহামারী শুরু হয়েছে, এটার ওয়েভ কিন্তু আমাদের এখানে আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটা তো তিনি কোনো ব্যবস্থাই গ্রহণ করেন নাই। আর একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি দেখেন আস্তে আস্তে কিন্তু এই আমাদের এখান এই কি বলে জনপ্রতিনিধির থেকে
দের থেকে আস্থা চলে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই আস্থা হারিয়ে ফেলেছেন, যে কারণে 64টা ডিস্ট্রিক্টে আপনার এই 64 জন ব্যুরোক্রেটরে বসিয়ে দিয়েছেন, সচিবকে বসিয়ে দিয়েছেন। সেদিন আমাদের সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমদ সাহেব পার্লামেন্টে বলেছেন যে তার এলাকায় যে সচিব সাহেবকে দিয়েছেন তিনি ওখানে কখনো জানেই নাই। তো এই এহেন যদি অবস্থা হয় তাহলে আপনি কিভাবে এই মহামারী আপনি মোকাবিলা করবেন? আর আমাদের দল কিন্তু, আমাদের দল না, প্রত্যেকটা দলই কিন্তু বলেছিল যে এই সংকটটা জাতীয় সংকট, একটা কঠিন একটা অবস্থার মধ্যে আছি, এখানে সকলকে ইনভলভ করা দরকার, সকল রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ইনভলভ করা দরকার, এখানে জাতীয় ভিত্তিতে এটাকে দুর্যোগ মোকাবিলা করার জন্য কিন্তু মাননীয় ভাইস চেয়ারম্যান একটি কথা বলতে চাই, আপনি যদি বলছেন যে কিভাবে মোকাবেলা করব আমরা, আমাদের মঞ্জু ভাই একই তথ্য দিয়েছেন যে বৈশ্বিক অবস্থানে আমরা কিন্তু নিচের দিক থেকে অর্থাৎ অবনমনের দিক থেকে আমাদের অবস্থান 30, অর্থাৎ আমাদের থেকে আরো অনেক উন্নত দেশগুলো অর্থনৈতিকভাবে যারা সমৃদ্ধ তারাও কিন্তু আমাদের থেকে অবস্থা খারাপ। তাহলে মোকাবেলায় আমরা একেবারেই ব্যর্থ, সেটি কি সম্পূর্ণভাবে বলা যায়? শোনেন, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিতে আজকে দেখেন যে কি অবস্থা, আমাদের তো এই জিনিসটা উপলব্ধি করতে হবে। জি, আপনার সেই উপলব্ধি করে আমাদের আজকে আরেকটা জিনিস আপনি দেখেন, আমাদের এখানে ভ্যাকসিন উৎপাদন করার জন্য একটা কোম্পানি কিন্তু তারা এগিয়ে এসছে, তাদেরকে যে সাহায্য করা দরকার এবং তাদেরকে সাহায্য করে আমাদের নিজেদের ভ্যাকসিন উৎপাদন করা দরকার, সেটারও কোনো ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত। আমরা একবার দেখলাম টেলিভিশনে যে এই ভ্যাকসিন উৎপাদন করতে কি মাংকি মাধ্যমে পরীক্ষা করতে হবে, এইটা এখন ডাস্টবিনে চলে গেছে। তার কারণটা কি? অর্থাৎ এখানে একটা ব্যবসায়িক মনোভাব বড়ভাবে কাজ করতেছে যে এই আমাদের দেশে উৎপাদন করলে এই যে ব্যবসায়িক, যে আপনি দেখেন প্রথম অবস্থায় যে এই আমরা যে ইনজেকশন গুলো দিচ্ছিলাম, আমরা আশাবাদী ছিলাম, আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত তারা প্রথম কিছু ভ্যাকসিন দিয়েছিল, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে সকলে হয়তো এখন ভ্যাকসিন আসতে থাকবে, কিন্তু এই একটি কান্ট্রির উপরে ভরসা করে আর অন্য কোন কান্ট্রির সাথে কিন্তু কোনো যোগাযোগ, কিন্তু এখন তো ব্যবস্থা হয়েছে, আসছে, আরো আসবে বলে সরকার আশ্বাস দিচ্ছে। 25 লক্ষ 30 লক্ষ আপনার প্রায় 20 কোটি মানুষ বাংলাদেশে এখন বসবাস করে। আর একটা জিনিস আপনি আজকে লক্ষ্য করেছেন কিনা কয়দিন পর্যন্ত, এই যে প্রবাসীরা যারা আমাদের দেশে এই আপনার এই যে ফরেন কারেন্সি পাঠায়, সেই লোকগুলারে একবার বলে আপনার জেলায় যান, ওখানে গিয়ে আপনি ওই কি বলে ওয়েবসাইটে আপনার নাম এন্ট্রি করেন, আবার বলে যে এইখানে আসে, আবার এইখানে আসলে বলে যে আপনার তো এইটা নাই, ওইটা নাই, এই সেই ইত্যাদি ইত্যাদি। এই প্রসঙ্গটা নিয়ে আমি আসছি আপনার কাছে, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আপনার সঙ্গে আমি আবার যুক্ত করতে মঞ্জু ভাইকে শুনতে চাই। মঞ্জু ভাই, এই আলোচনা যখন আমরা করছি, পাশাপাশি এই যে 7 দিনের কঠোর বিধিনিষেধ চলছে, আজকে প্রতিদিনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় টহল দিচ্ছেন এবং যারা বিনা কারণে বের হচ্ছেন তাদেরকে জেরার মুখে পড়তে হচ্ছে, জরিমানা, জেলের মুখে পড়ছে। আজকেও 650 লোক এবং আটক হয়েছেন এবং 19 লাখ টাকার মতো জরিমানা। এই লোকগুলো কিন্তু একেবারেই অল্প বয়সী এবং বিনা কাজে বের হয়েছেন। আমাদের অ্যাডভোকেট জয়নুল আবেদীন যেটি বলছিলেন যে খেটে খাওয়া মানুষ তারা কিন্তু বের হচ্ছেন না, কিন্তু এই অপ্রয়োজনীয় বের হওয়াগুলো রোধ করা, জনসচেতন হওয়া, সেটির জন্য আর কি করা যেতে পারে? একটি চমৎকার বিষয় উত্থাপন করার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আমি জয়নাল ভাইয়ের আগের কথার সাথে আরো যুক্ত করে একমত হয়ে বলতে চাই যে ধরেন স্বাস্থ্যমন্ত্রীকে ওনাদের দাবি অনুযায়ী পাল্টে দেওয়া হলো, এখানে জয়নাল ভাইকে দায়িত্ব দেওয়া হলো, অথবা আমাদের আরো একজন মন্ত্রী আছেন ওনাকে দায়িত্ব দেওয়া হলো, দেওয়ার পরে পুরো সিস্টেমটা যদি আমরা বদল না করতে পারি তাহলে কি রাতারাতি আমরা এই সমস্যার মোকাবেলা করতে পারবো? আমার বিশ্বাস সম্ভব না, কারণ পুরো প্রক্রিয়াটার সকলের সহযোগিতা ছাড়া একটা একজন মন্ত্রী কেবল বিষয়টাকে সফল করতে পারেন না। এর সর্বশেষ দৃষ্টান্ত যে প্রশ্নটি আপনি করলেন, লকডাউন কিন্তু আমাদের অর্থনীতির জন্য একটা চূড়ান্ত রিস্কি সিদ্ধান্ত সরকার মহোদয়কে নিতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার কিন্তু দেশব্যাপী লকডাউন দিয়েছেন, প্রথমে জেলা জেলা শুরু করে, তারপরে আংশিক, এরপরে দেশব্যাপী কঠোর লকডাউন। কিন্তু এই যে আপনি যেই দৃষ্টান্ত বললেন, আমরা গণমাধ্যমে কথা বলি যে খেটে খাওয়া মানুষ রুটি রুটি কি হবে। গতকাল একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছিলেন যে প্যালেস্টাইনে কেউ প্রশ্ন তোলে যে
রিক্সাওয়ালাদের কাজ চলছে না, ব্যবস্থা চলে। কিন্তু আমাকে একটা নতুন পরিস্থিতিতে সকলকে সহযোগিতা করতে হবে। আমাদের জনগণ, আমরা মনে করি সকল দায়িত্ব মন্ত্রী এবং সরকার বাহাদুর করে, আমি আমার ইচ্ছা মতো সমস্ত কিছু করব, তাহলে কিন্তু এই মোকাবেলা করা যাবে না। আজকে বিরোধী দলের নেতারাও যদি সংযুক্ত হয় তাহলে এই সংকট মোকাবেলা হবে না। এটা কি করা যায়? আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে যে সরকারের পাশাপাশি বাংলাদেশের যত বড় রাজনৈতিক দল আছে, দল সহ বড় দলগুলো, তাদের এক ধরনের সক্রিয় ভূমিকা পালন করা দরকার জনসচেতনতায়। জনসচেতনতা, এই যে করোনার মতো বিশ্বব্যাপী যে মহামারী, সেটার থেকে আমরা রক্ষা পাবো না। আজকে দেখেন সংক্রমণের হার আমাদের যে পর্যায়ে, গতকাল 28% যে সংক্রমণের হার পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ছিল বাংলাদেশে। এই পর্যায়ে অবস্থা কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এক সরকারের পক্ষে কি সম্ভব 17 কোটি মানুষকে সকলকে গিয়ে পাহারা দিয়ে ঘরে রাখা? সেই জায়গায় আমি মনে করি যে রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো জনসচেতনতা ভূমিকা রাখা দরকার। সেখানে কোনো অর্থকরী লাগবে না। জনগণকে, আপনি আপনার কর্মী আপনার এলাকায় যদি ব্যবস্থা নেন, ওয়ার্ড থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত, তাহলে কিন্তু এটা এক ধরনের সহযোগিতা হয়। কেবলমাত্র ফাইন করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পারবে না। সেটা না করতে পারি, আমাদেরকে সত্যিকার অর্থে ভয়াবহ পরিণতির জন্য রক্ষা করতে হবে। তখন আমি সরকার, মন্ত্রী বা বিরোধী দলের নেতাদের, সংসদ সদস্যদের দোষ দিলে লাভ নাই। আমার জীবন আমাকে সচেতন থেকে আমার পরিবারকে রাখতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমি খালি দুইটা একটু দিতে চাই, যেটা নাকি জয়নাল ভাই বলছেন, চমৎকার এটা পয়েন্ট উত্থাপন করেছেন যে শুরুর দিকে আমরা ভারতের উপর নির্ভর করলাম কেন অ্যাস্ট্রাজেনেকা, তখন তো অন্যান্য দেশ, বলতে গেলে উনি চীন, রাশিয়ার কথা উল্লেখ করছেন। তখন কিন্তু দুঃখজনক হলো কি, চীনের টিকাকেও WHO স্বীকৃতি দেয় নাই, আর রাশিয়ার টিকাকেও দেয় নাই। আমাদের আবার একটা প্রোটোকল হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি না দিলে চাইলেই কোনো টিকা আমরা আনতে পারি না। মডার্না এবং ফাইজার তখন মার্কিন যুক্তরাষ্ট্রের এত ত্রাহি অবস্থা, তারা কোথাও এক্সপোর্ট করছিল না। ইউরোপিয়ান দেশ, যুক্তরাজ্যও কাউকে এক্সপোর্ট করছিল না। অর্থাৎ এখন তাদের সকলকে দেয়া হার্ড ইমিউনিটি 70% হওয়ার পরে তারা এখন কোভ্যাক্সের মাধ্যমে আমাদের দিচ্ছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমস্ত পরিস্থিতি বিবেচনায় তারা কিন্তু এই সিনোভ্যাক্স এবং রাশিয়ান টিকাকে কিন্তু অনুমোদন দেওয়াতে আমরা আনতে পেরেছি। এর সাথে আমি আরেকটা তথ্য সংযোজন করে দিতে চাই জয়নাল ভাইয়ের সাথে। আমাদের দেশের টিকার জন্য কিন্তু সংসদ নেত্রী বলেছেন যে তিনি বাংলাদেশের টিকা উৎপাদনকে উৎসাহিত করতে চান। কিন্তু আমার জানা তথ্য জনগণের জানার জন্য, ওই যে শিম্পাঞ্জি এবং বানরের উপরে যে পরীক্ষাটা, সেটার জন্য গ্লোব বায়োটেক চেষ্টা করছেন, সেটা আমাদের দেশে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তারা পার্শ্ববর্তী দেশগুলোর কাছ থেকে সহযোগিতা পেলে, ওই ট্রায়ালটা না হলে আমি চাইলেই তো একটা টিকা দিয়ে দিতে পারবো না যেটা দিয়ে মানুষের জীবন রক্ষার বদলে জীবন নাশ হবে। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবদিন। এরপরে আপনি কিছু বলবেন কিনা অতি সংক্ষেপে? মঞ্জু ভাইয়ের সাথে কিছুটা একমত। তারপরেও আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনি ঠিক আছে, বুঝলাম যে WHO দেয় নাই, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা পরিকল্পনা থাকে। আপনি একটা বাড়ি করবেন, সেই বাড়ির একটা কিন্তু প্ল্যান থাকে। আপনি একটা স্টিমার বানাবেন, সেইটার একটা প্ল্যান থাকে। কিন্তু আমরা যেভাবে চলছি এখন, যখন যেটা আসে সেইভাবে, আজকে যে আপনি যে 25 লাখ টিকা আসছে, এইখানে কিন্তু চায়নায় বোধহয় আমরা কিছু টাকা পয়সা দিয়েছি, আর বাকিটা আমরা ওই যে খয়রাতির মতো অবস্থা, যে আমাদেরকে তারা দিয়েছে। আমার কথাটা হচ্ছে বাংলাদেশে সবকিছু ঊর্ধ্বে এখন বড় দায়িত্ব হচ্ছে টিকা কিনা। আপনি মাঝে মাঝে বলেন যে আমাদের 14,000 কোটি টাকা, এত কোটি টাকা আমাদের আমরা রেখেছি এই কোভিড মোকাবিলা করার জন্য, ইসের জন্য, কিন্তু এখন পর্যন্ত আমি দেখলাম না কোন দেশে টাকা ইনভেস্ট করে এই কোভিড এর টিকা আপনার চীন থেকে কিনে আনা হয়েছে। অ্যাডভোকেট জয়নুল আবদিন, আপনি তথ্য দিলেন যে চীন থেকে কিনে আনা হয়েছে, এই যে যেটা এই কিনে আনা হয়েছে, আর বাকিটা আপনার ইসের মাধ্যমে পেয়েছে। আমার কথাটা হচ্ছে এইটা এখানে 17 থেকে 20 কোটি লোকের দেশ, এখানে এখনই আমাদের যদি এই লোকগুলোকে বাঁচাতে হয়, তাহলে পরে এখনই আমাদেরকে টিকা কিনে আনতে হবে। জি, মাননীয় মন্ত্রী, না না, অনলি টিকাই হচ্ছে এখন, আর হলো অক্সিজেন। মানুষকে অক্সিজেন দিতে হবে, আইসিইউ সব জায়গায় দিতে পারবে, এটা আমি। জি, অ্যাডভোকেট জয়নুল আবদিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মাননীয় মন্ত্রী, আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন বলছেন যে
টিকা যে কোনো মূল্যে হোক কিনে আনতেই হবে। মাননীয় মন্ত্রী শুনছেন? দেখুন, জয়নুল আবেদিন যেটা বলছেন, জি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। জি জয়নুল আবেদিন যেটা বলছেন যে পরিকল্পনা নাই, ভিক্ষুকের মতো, খয়রাতের মতো, এগুলো সঠিক না। বাংলাদেশটাকে ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত না করে স্বয়ং সম্পূর্ণ করার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিশ্রম করছে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা নিয়ে যখন আলোচনা হয়েছিল পার্লামেন্টে, বিএনপির দিদেন মিনিস্টাররা বলছিলেন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হলে বিদেশ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। আজকে কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। আর জয়নাল ভাই বলেন পরিকল্পনা নাই। যখন ভ্যাকসিন তৈরি হয়নি, হতে পারে তার আগে আমরা বুকিং দিয়েছিলাম যে যদি হয় তাহলে আমাদেরকে দিতে হবে। এর চেয়ে দুঃসাহসী, এর চেয়ে দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা আমার তো মনে হয় সাউথ এশিয়ায় কোন রাষ্ট্রনায়ক দেখাতে পারেনি, যেটা শেখ হাসিনা দেখাতে পেরেছেন। যখন 130টি দেশে ভ্যাকসিন যায় নাই, তখন বাংলাদেশে ভ্যাকসিন আনার মতো সক্ষমতা শেখ হাসিনা অর্জন করেছেন। তার পরিকল্পনা ছিল বিধায় সেটা অর্জন করেছেন। আমি কিন্তু ব্লাইন্ডলি বলিনি যে সবকিছুতে আমরা সফল হয়ে গেছি। আমি বলছি অনেক ত্রুটি বিচ্যুতি আছে, এর জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না, আমরা অনেক কিছু জানি না। মৃত্যুর হার যদি দেখেন যে আমেরিকায় টোটাল কত মানুষ, কত জনসংখ্যা, সেখানে মৃত্যুর হার কত, ইংল্যান্ডে টোটাল পপুলেশন কত, সেখানে মৃত্যুর পরিমাণ কত, সেই তুলনায় যদি হিসাব করেন তাহলে দেখবেন বাংলাদেশের মৃত্যুর পরিমাণ কত। এটা সম্ভব হয়েছে রাষ্ট্রীয় পরিকল্পনা, সুপরিকল্পিত ভাবে। আমাদেরকে কিন্তু শুধুমাত্র ভ্যাকসিন দেওয়া না, মানুষকে খাবারের ব্যবস্থা করতে হচ্ছে, তার আনুষঙ্গিক সব ব্যবস্থা করতে হচ্ছে, গোটা জাতিকে নিয়ে এগোতে হচ্ছে, ডেভেলপমেন্ট ওয়ার্কস গুলোকে নিয়ে এগোতে হচ্ছে। অর্থাৎ শুধু কোভিড ভ্যাকসিন নিয়েই ব্যস্ততার ভিতরে নাই, সকল বিষয় নিয়ে যাতে মানুষ না খেয়ে না থাকে, এই কোভিড কালীন সময় লকডাউনে কোনো মানুষ যাতে না খেয়ে না থাকে, তার বাড়িতে কিভাবে খাবার পৌঁছাবে, তার ফোনের মাধ্যমে তাকে কিভাবে ত্রাণের টাকা পৌঁছে দেওয়া হবে, সবকিছু করার ভিতর থেকে যে দূরদৃষ্টি, দূরদর্শিতা সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার দেখাতে পেরেছে, এটা অভাবনীয়। এই জায়গায় যদি বিএনপি থাকতো, অন্য কেউ থাকতো, তারা করতো ওই যে ভারতে গেছিল পানি চুক্তির আলোচনা করতে, দেশে ফেরার পর সাংবাদিকরা জিজ্ঞেস করলেন বেগম খালেদা জিয়া যে এটা কি করছেন, আরে এটা তো আমার মনেই ছিল না। ওই মনে না থাকার মতো প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা। সেজন্য পরিকল্পিত ভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। এ কারণেই কিন্তু বাংলাদেশে আজকে কোনো মানুষ না খেয়ে মরতেছে না, একেবারে চিকিৎসাহীন অবস্থা কোথাও না, উপজেলা পর্যায়ে পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা, করোনা ভ্যাকসিন পৌঁছে গেছে। শুধু তাই না, অন্যান্য আনুষঙ্গিক যে ব্যবস্থা সেটাও পৌঁছে যাচ্ছে। ডাক্তারদের জন্য প্রণোদনা দেওয়া হচ্ছে, সম্মুখে যারা কাজ করতেছেন তাদের সহায়তা দেওয়া হচ্ছে, প্রাইভেট হসপিটাল গুলোকে কনভার্ট করে সেখানে কিভাবে কোভিড এর চিকিৎসা করা যায় সেটা দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয় আলাদা উইং করা হয়েছে, সেখানে কোভিড সেকশন করা হয়েছে। সবকিছু মিলে যতটা সম্ভব তার সবটাই কিন্তু করা হচ্ছে। কিন্তু ওই যে বিরোধী দলের যে একটা নেশা, জয়নাল ভাই কিচ্ছু চোখে দেখেন না, কোনো ভালো কাজ চোখে দেখেন, কিন্তু বিরোধী দল যে এত নির্মম অন্ধ হয়ে যাবে, এইটা বাংলাদেশে বিএনপি বা বিএনপি নেতৃবৃন্দের কথা শুনলেই বোঝা যায়। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই, আমি একেবারে শেষের দিকে আছি। করোনা মোকাবিলায় আমরা সফল হব এবং এই পরিস্থিতিটা উত্তরণ ঘটবে, আমাদের সেই আশাবাদের কথা দিয়ে শেষ করতে চাই। মঞ্জু ভাই, দাবি উঠেছে, জয়নাল ভাই কিন্তু পার্লামেন্টে যায় না এবং পার্লামেন্ট থেকে দাবি উঠে নাই। পার্লামেন্ট থেকে দাবি উঠেছে যে আজকে এই অক্সিজেন পাচ্ছে না, আজকে সেই আলোচনাটা আমরা করেছি। আপনাকে ধন্যবাদ। মঞ্জু ভাই শেষ করবেন, আমাদের 20 সেকেন্ডের মতো সময় আছে। সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সবই পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে ভরসা করেই আছেন, যে কারণে আজকে মন্ত্রী। আমি খালি শেষ মন্তব্য এটুকু বলতে চাই যে সরকারের যে সমস্ত ব্যত্যয়গুলো আছে, আজকে শ্যাডো বিরোধী দল যারা আছেন বিএনপি, তারা ক্ষমতায় ছিলেন, তারা একটা পরিকল্পনা আমাদের সামনে ঘোষণা করুক যে তারা ক্ষমতায় থাকলে কি কি পরিকল্পনাগুলো করতেন, তাহলে সরকারের জন্য এটা একটা নির্দেশিকা হবে যে এই জায়গাগুলোতে তারা কাজ করবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।